আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আসলে আ মানে পার্টস অফ স্পিচ এর একটা ওভারভিউ দিব। ঠিক আছে? ওভারভিউ অফ পার্টস অফ স্পিচ। এই ভিডিওটা আসলে অন্যান্য অনেক সকল ভিডিও আমরা নেক্সট আপলোড করব। সেই ভিডিওগুলো ইংলিশ ভিডিওগুলোর রেফারেন্স ভিডিও হিসেবে কাজ করবে আসলে। জাস্ট ওভারভিউ দিব আমরা মানে খুব ডিটেইলস এ যাব না। পরবর্তীতে আমরা পার্ট, পার্ট করে প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা আমরা শিখে ফেলব। তো আসলে পার্টস অফ স্পিচটা মূলত কি? মানে নরমাল একটা সেন্টেন্স আমি ধরো যেকোনো একটা সেন্টেন্স লিখলাম যে আই সি এ ফ্লাইং বার্ড, আই সি এ ফ্লাইং বার্ড। তো এখানকার প্রত্যেকটা মানে এই যে সেন্টেন্সটাতে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা হবে, প্রত্যেকটা ওয়ার্ড এটা কিন্তু আলাদা আলাদা একটা একটা পার্টস অফ স্পিচ। তো আমাদের পার্টস অফ স্পিচ সম্বন্ধে মেন বিষয়টা হচ্ছে আমরা যেমন বাংলাতে বাংলা দ্বিতীয় পত্রে শিখতাম যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই এক একটি পদ। ঠিক আছে? তো এটাই বিষয়টা এখানে আমরা পার্টস অফ স্পিচটাতে এই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে নির্ণয় করা শিখতে হবে কিন্তু হ্যাঁ। যেমন এবং এটা কিন্তু বিসিএস পরীক্ষা আমাদের আমরা জানি যে আমরা যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট পড়াই তখন আমরা বলি যে বিসিএস পরীক্ষার কোশ্চেন গুলো পড়তে হবে। ঠিক আছে? এবং মেডিকেল পরীক্ষার ক্ষেত্রে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিসটা। আর এবং এটা হলো বেসিক। তোমাকে অন্য যেকোনো জিনিস জানার ক্ষেত্রে এটা কিন্তু আগে মাস্ট জানতে হবে। পার্টস অফ স্পিচটা সম্বন্ধে একটা প্রপার ধারণা থাকতে হবে। তো এখন পার্টস অফ স্পিচের প্রকারভেদ আমরা সবাই জানি। সেটা হচ্ছে কি? নাউন, প্রোনাউন, হ্যাঁ? তারপরে ভার্ব, তারপর হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, দেন হচ্ছে প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। ৮ প্রকার ভাগ আছে। আমরা ওভারঅল জানি এই ৮ প্রকার। এখন এইগুলোর ভিতরে আমরা মানে অ্যাকচুয়ালি সেন্টেন্সে কোনটাকে নাউন বলবো, কোনটাকে ভার্ব বলবো, অ্যাডজেক্টিভ কিভাবে চিনবো এই জিনিসটা আগে ভালোভাবে শিখতে হবে। প্রকারভেদের থেকে গুরুত্বপূর্ণ কিন্তু এই জিনিসগুলো। তো একটা খেয়াল করে দেখো যতগুলো প্রকারভেদ আছে প্রকারভেদগুলোর ভিতরে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? ভার্ব। ঠিক আছে? কারণ একটা সেন্টেন্স দেখো শুধু যদি বলি গো এটা দিয়েও একটা সেন্টেন্স হয়ে গেল। মানে ভার্ব ছাড়া আমরা যদি বলি সেন্টেন্সের মা কে সেই হিসাবে যদি বলি তো ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স হবেই না। ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্সই হবে না। তো অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভার্ব। এজন্য আমরা ভার্ব দিয়ে শুরু করি। তারপর আস্তে, আস্তে প্রত্যেকটা জিনিসে আমরা আস্তে, আস্তে শুরু করব। তো ভার্ব নিয়ে ভার্বের ক্লাসিফিকেশন যদি আমরা বলি, তো ভার্ব কিন্তু আমরা জানি যে ভার্ব যে কাজ করা বোঝাবে, তো সেটা কিন্তু ২ ধরনের থাকতে পারে। বাক্যে ২ ধরনের থাকে। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব আমরা জানি বাংলায় যেটাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। ঠিক আছে? সমাপিকা ক্রিয়া। আর নন ফাইনাইট ভার্ব সেটা হচ্ছে কি? অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। আচ্ছা মেইন বিষয়টা হচ্ছে কি ফাইনাইট ভার্ব। মনে করো একটা বাক্যে ২ প্রকার ভার্ব আছে। সাপোজ আমি কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিয়েছি। আই সি এ ফ্লাইং বার্ড। এখানে সি একটা ভার্ব আছে। আর এখানে ধরো ওই ফ্লাই আমরা জানি ওড়া, হ্যাঁ? সেই হিসেবে ফ্লাইং এখান থেকে একটা ভার্ব আছে। তো ২ টা ভার্ব থাকলে অবশ্যই মনে রাখবো যে ভার্ব ছাড়া কোন বাক্য হবেই না সহজ কথায়। আমরা বলছিলাম ফার্স্টে বাক্য ভার্ব ছাড়া হবে না। আবার তারপরে ভার্ব ডিভিশন করতেছি যে বাক্যের মধ্যে যে ভার্ব ছাড়া হবেই না সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। মানে ফাইনাইট ভার্ব থাকা লাগবেই। ফাইনাইট ভার্ব থেকে যদি অন্য কোনো ভার্ব থাকে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে? যেমন এখানে আমরা যদি বলি সি দেখাটাই মুখ্য। আই সি বললেই কিন্তু বাক্যটা শেষ হয়ে যেত যে আমি দেখতেছি। এখন কি দেখতেছি সেরকম একটা বিষয় ছিল। তো একটা উড়ন্ত পাখি দেখতেছি। তো এই যে ফ্লাইং এর জিনিসটা ছিল এটা কিন্তু এক্সট্রা একটা অংশ। তো এটা নন ফাইনাইটের ভিতরে চলে যাবে। এখন এগুলোর মধ্যে যদি আমরা ভাগ দেখি আর কি এই যে ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্বকে আমরা যদি আবার ফার্দার ভাগ করি এটাকে আমরা ২ টা ভাগে ভাগ করব। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তো অক্সিলিয়ারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলিয়ারি ভার্ব। এদিক থেকে নন ফাইনাইট ভার্বকে আমরা যদি আবার ভাগ করি এটাকে আমরা ৩ টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে জিরান্ড, আর একটা হচ্ছে পার্টিসিপল। ঠিক আছে? পার্টিসিপল, পার্টিসিপল। ইনফিনিটিভ, জেরান্ড আর পার্টিসিপল। এখন খেয়াল করে দেখো আমরা এই যে প্রিন্সিপাল এবং অক্সিলারি ভার্ব এইটাকে কিন্তু ফার্দার ভাবে ভাগ করতে পারি। যেমন প্রিন্সিপালকে আমরা ফার্দার ২ টা ভাগে ভাগ করতে পারি। একটা কি? একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, আচ্ছা। এখন এগুলো প্রত্যেকটা ভাগ আমরা শিখবো। যেমন অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বকে আমরা যেমন আরো ভাগ করতে পারি। কিভাবে? অক্সিলিয়ারি ভার্বকে যদি ভাগ করি এটা হলো এভাবে যে একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি আর একটা হচ্ছে মোডাল, মোডাল অক্সিলিয়ারি।
প্রাইমারি অক্সিলারি আমরা পরিচিত জিনিস আমরা জানি, যেটা হচ্ছে যেমন বি ভার্ব যেগুলো আছে অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার যেগুলো আছে, টু ডু ভার্ব যেগুলো আছে অর্থাৎ ডু, ডিড, ডান, হ্যাঁ, ডু, ডিড, ডাজ এগুলো যেগুলো আছে, যেমন হচ্ছে মানে টু হ্যাভ ভার্ব যেগুলো আছে মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, ঠিক আছে, এইগুলা এইগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি। মোডাল অক্সিলারি যেগুলা, মোডাল অক্সিলারির ভিতরে আছে হচ্ছে আমরা জানি যে ক্যান, হ্যাঁ, কুড, শুড, মে, মাইট, এইগুলা, মে, মাইট বা এই ধরনের যে জিনিসগুলো আছে, শ্যাল, উইল, ঠিক আছে, ঠিক আছে, শ্যাল, উইল এইগুলো সবই হচ্ছে মোডাল অক্সিলারির ভিতরে চলে যাবে, মোডাল অক্সিলারির ভিতরে চলে যাবে, তাই না? এখন আরেকটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যদি বলি যে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব, দেখো আমরা কিভাবে ভাগ করছিলাম ফার্স্টে, ফাইনাইট, নন ফাইনাইট, তারপর ফাইনাইটকে আবার দুইটা ভাগে ভাগ করছে, যে প্রিন্সিপাল ভার্ব আর হলো অক্সিলারি ভার্ব, এবং প্রিন্সিপাল ভার্বকে আবার কিন্তু ফার্দার দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ, আর অক্সিলারি ভার্বকে আবার দুইটা ভাগে ভাগ করছিলাম, প্রাইমারি মোডাল। প্রত্যেকটা উদাহরণ আমরা দিয়ে ফেললাম। ট্রানজিটিভ ভার্ব, এই ট্রানজিটিভ ভার্ব এর ক্ষেত্রে এর অর্থ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এর অর্থ হচ্ছে সকর্মক, সকর্মক ক্রিয়া, আর ইনট্রানজিটিভ হচ্ছে অকর্মক। মানে বিষয়টা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব যার অবজেক্ট থাকবে, আসলে অবজেক্ট থাকবে, আর এটার ক্ষেত্রে অবজেক্ট থাকবে না। যেমন আমরা যদি একটা ছোট্ট করে বলি, এর অবজেক্ট কিন্তু থাকবে না। যেমন আমি যদি বলি, সাপোজ আমরা একদম সিম্পল সেন্টেন্স দিয়েই বলি, ধরো আই প্লে, বললেই কিন্তু ঠিক হয়ে যেত। এখন আমি বলতেছি কি খেলি, এরকম, তাহলে আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। তাহলে খেলার যে কাজটা সেটা কার মাধ্যমে হচ্ছে, ফুটবল দিয়ে হচ্ছে। তো এইটা কিন্তু একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। এবং সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আরেকটা জিনিস তোমরা যদি আগে থেকে ভয়েস চেঞ্জটা পারো আর কি, হ্যাঁ, তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা কি করি বল না, এভাবে উল্টাই নি, ফুটবল ইজ প্লেড বাই মি, মানে অবজেক্টকে সাবজেক্ট করি। তো যার ক্ষেত্রে সহজ কথা ভয়েস চেঞ্জ সম্ভব, সহজ কথায় ভয়েস চেঞ্জ সম্ভব, যেহেতু অবজেক্ট আছে অবজেক্টকে সাবজেক্ট করা যাবে। আর গতানুগতিক উপায়ে, সহজ কথায় যার ক্ষেত্রে ভয়েস চেঞ্জ সম্ভব গতানুগতিক উপায়ে, ঠিক আছে। যেমন আমি যদি এখন একটা ই করতে বলি, যে ধর আমি বলতেছি যে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এইটাকে তোমাকে ভয়েস চেঞ্জ করতে বলা হয়। এখন তুমি কিন্তু এর ভয়েস চেঞ্জ কি করতে পারবা, পারবা না কিন্তু, কারণটা হচ্ছে এখানে কোনো অবজেক্ট নাই, ঠিক আছে। এই যে গো যে ভার, এখানে টু স্কুল যেটা, এটা কিন্তু স্থান বোঝাচ্ছে, বুঝতে পারছো, কোনো এই যে যাওয়ার যে কাজটা, এটা কিন্তু কোনো মাধ্যম বা কোনো বস্তুর মাধ্যমে সম্পন্ন হচ্ছে না, সহজ কথা। তো এটা কিন্তু কি, এটা হচ্ছে অবজেক্ট না, ঠিক আছে। যেমন এই গো, কাম, হ্যাঁ, অনেকগুলো ভার্ব যেগুলো আছে, আমরা পরবর্তীতে আরো বিস্তারিত যখন যাব তখন আরো বিস্তারিত বলবো। তো এগুলোর কিন্তু কি আছে, কোনো অবজেক্ট নাই, সচরাচর তুমি এর কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারবা না। তো সেটাই বললাম যে হলো ইনট্রানজিটিভ ভার্বের কোনো ভয়েস চেঞ্জ করা যাবে না, ভয়েস চেঞ্জ করা যাবে না, ইনট্রানজিটিভ ভার্বের কোনো ভয়েস চেঞ্জ করা যাবে না। ট্রানজিটিভ ভার্বের কিন্তু ভয়েস চেঞ্জ করা যাবে, যেহেতু অবজেক্ট আছে। আচ্ছা, তাহলে আমরা টোটাল এই জিনিসটুকু, এই পার্টের বিষয়টুকু আমরা শিখে ফেললাম, ঠিক আছে, প্রিন্সিপাল এবং অক্সিলারি। এছাড়াও এরপরে আমরা চলে আসি এই যে ইনফিনিটিভ। তো আমরা জানি ইনফিনিটিভ কি, টু প্লাস মূল ভার্ব, এটাকে আমরা প্রায় সবাই জানি যে টু প্লাস মূল ভার্ব যেটা থাকবে, যে আই ওয়ান্ট টু ডু দা ওয়ার্ক, ধরো, ঠিক আছে। তো এই যে টু ডু যেটা বললাম, মানে টুর পরে অবশ্যই মূল ভার্ব যখন থাকবে, ঠিক আছে, তখন কিন্তু ইনফিনিটিভ হবে, ঠিক আছে। টু টু ডু মানে এটা কিন্তু তখন টু কিন্তু প্রিপোজিশন না, আমি আবার বলছি, কারণ প্রিপোজিশনের বিষয়টা আলাদা। তো টু প্লাস মূল ভার্ব যখন হবে তখন সেটা ইনফিনিটিভ হবে। আচ্ছা, আর জেরান্ড আছে, জেরান্ড হচ্ছে কি, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, এটা জেরান্ড। তো আমরা আরেকটু বিস্তারিত শিখবো জেরান্ড, যেমন হচ্ছে, তবে তার আগে শিখে ফেলি পার্টিসিপলটা নিয়ে। দেখো, এই যে পার্টিসিপল যেটা, পার্টিসিপলটাকে কিন্তু আবার ফার্দার আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, দ্বিতীয় ভাগ একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল। আর আরেকটা ভাগ হবে হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, এখন প্রেজেন্ট পার্টিসিপল এটাও কিন্তু ভার্ব প্লাস আইএনজি। খেয়াল করে দেখো, আমরা কিছুক্ষণ আগে জেরান্ড কিন্তু বললাম যে এটাও ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপলে বললাম এটা ভার্ব প্লাস আইএনজি, দুটোই ভার্ব প্লাস আইএনজি, কিন্তু এর ভিতরে কিন্তু কাজ আছে। তারপরে এটা দেখো, পাস্ট পার্টিসিপল যেটা, পাস্ট পার্টিসিপল এটা কিন্তু হবে কি, ভি থ্রি, মানে আমরা ওই যে পড়তাম না, গো ওয়েন্ট গান, হ্যাঁ, ওই যে লাস্টের যে অংশটুকু, গো ওয়েন্ট গান, ডু ডিড ডান, এই যে জিনিসটা ভার্বের যে তিনটা ফর্মুলা আমরা পড়তাম, যে তিনটা ফর্ম, ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং
পার্টিসিপল যে ফর্ম, সেই পার্টিসিপলটাতেই পাস্ট পার্টিসিপলের বিষয়টা চলে আসবে। আচ্ছা, পারফেক্ট পার্টিসিপল জিনিসটা কি হবে? পারফেক্ট পার্টিসিপলের গঠনটা হচ্ছে হ্যাভিং প্লাস ভি3, হ্যাভিং প্লাস ভি3, হ্যাভিং প্লাস ভি3, ঠিক আছে, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, তাহলে একটা জিনিস মাথায় রাখবো, আমি কিন্তু তোমাকে কিছুক্ষণ আগে বললাম যে জিরান্ড আর পার্টিসিপল, জিরান্ড আর পার্টিসিপল যদিও আমরা পরবর্তীতে বর্ণনা শিখবো আরো, কিন্তু ছোট্ট করে একটা জিনিস মাথায় রাখো, প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপলটাই সব সময় কাজ করবে হলো অ্যাডজেক্টিভ হিসাবে। আমরা পরবর্তীতে অবশ্যই অ্যাডজেক্টিভের বিভাজন পড়বো, ওর গঠন পড়বো। তো আপাতত খালি মনে রাখো যে পার্টিসিপল কাজ করবে কিসের মতো? অ্যাডজেক্টিভের মতো, আর জিরান্ড কাজ করবে কিসের মতো? নাউনের মতো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করতেছে তখন সেটা জিরান্ড, ঠিক আছে? আচ্ছা, আর ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে তখন সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাকচুয়ালি পার্টিসিপল গুলো এই যে ভিথি যেটা বলতেছি এটাও কিন্তু অ্যাডজেক্টিভই হবে, মানে পার্টিসিপল গুলো অ্যাডজেক্টিভ হয়, এটা মাথায় রাখবো, ঠিক আছে? তো প্রেজেন্ট পার্টিসিপল আমরা পরবর্তীতে এর উদাহরণ দেখবো, আসলে আমরা আরেকটু নাউন এবং অন্যান্য অ্যাডজেক্টিভ সম্বন্ধে আরো বিস্তারিত শিখেছি তাই। তাহলে আমরা টোটাল এখন একটু মোটামুটি ভার্ব সম্বন্ধে জেনে ফেললাম, আসলে ফাইনাইট ভার্ব, হ্যাঁ, নন ফাইনাইট ভার্ব, প্রিন্সিপাল, অক্সিলারি, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, প্রাইমারি, মোডাল, হ্যাঁ, ইনফিনিটিভ, জেনারেল, পার্টিসিপল। এছাড়াও অনেকগুলো কিন্তু ভার্ব আছে, আমরা পরবর্তীতে এগুলো যখন বিস্তারিত শিখবো তখন শিখবো, যেমন ফ্যাক্টিটিভ ভার্ব বলে একটা কথা আছে, হ্যাঁ, তারপর হচ্ছে পজিটিভ ভার্ব, অনেকগুলো ভার্বের বিষয় আছে, তো সেগুলো আমরা শিখবো পরবর্তীতে। তো এরপরে আমরা ভার্ব শিখলাম, আমরা বললাম সেন্টেন্সের মা এটা, ঠিক আছে, এটা মাস্ট, একটা সেন্টেন্সের মাস্ট অংশ হচ্ছে ভার্ব। তো এর পরের অংশ আমরা দেখো একসাথে শিখবো হচ্ছে, মানে ফার্স্টে একটা জিনিস শিখি সেটা হচ্ছে নাউন। তো নাউন ক্ষেত্রে একটা জিনিস তোমার থেকে মাথায় রাখতে হবে, নাউন আর প্রোনাউনটা কোথায় বসে এটা আগে শিখতে হবে। মানে এর বিভাজন পড়ার আগে আমরা তো এমনি নর্মালি এটা জানি যে নাউন হচ্ছে কোনো কিছু নামকে নাউন বলবে এবং এর ভিতরে কিছু ভাগ আছে, আর প্রোনাউন হলো নাউনের পরিবর্তে বসে, এগুলো ঠিক আছে। কিন্তু একটা জিনিস তোমাকে আগে খেয়াল করে মনে রাখতে হবে ভালোভাবে, সেটা হচ্ছে এই যে নাউন প্রোনাউন বাক্যে কিভাবে বসে। অর্থাৎ আমাকে যদি একটা কোনো সেন্টেন্সের নিচে দাগ দিয়ে দেয়, যে ধরো এখানে দাগ দিয়ে দিয়েছে আই সি, মানে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, ধরো সুইমিং নিচে দাগ দেয়া আছে, তো আমরা এটা কি করে বুঝবো, ঠিক আছে, যে এটা নাউন প্রোনাউন ভার্ব অ্যাডজেক্টিভ এটা কিভাবে, ঠিক আছে? অর্থাৎ আমি যেটা বললাম ধরো, তাহলে সুইমিং, SWIMMING, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, ঠিক আছে, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। ধরো সুইমিং এর নিচে দাগ দিয়ে দিছে, এটা বলতেছে, এটা অপশনে দেয়া আছে যে নাউন প্রোনাউন ভার্ব অ্যাডজেক্টিভ, এগুলো আমাদের চিনতে হবে। তো এইটার ক্ষেত্রে খেয়াল করে দেখো, তো এইগুলো জিনিস যে বাক্যে কিভাবে নাউন, শুধু কিন্তু ওই নাম, কোনো কিছুর নামকে নাউন বলে এটা পড়লে হবে না, আমাদের বাক্যে কিভাবে ব্যবহৃত হয় সেই জিনিসটুকু শিখতে হবে। তো সেই জিনিসের ক্ষেত্রে ফার্স্টে কি আছে তাহলে মনে রাখবো, নাউন ব্যবহৃত হয় একটা হচ্ছে সাবজেক্ট হিসাবে, সাবজেক্ট হিসাবে, তাই না? নাউন বা প্রোনাউন দুইটার ক্ষেত্রেই একই হিসাবে বসে এরা, সাবজেক্ট হিসাবে, এবং অবজেক্ট হিসাবেও নাউন বসে, অবজেক্ট হিসাবে নাউন বসে। আচ্ছা, এছাড়াও এছাড়াও মনে রাখবো যে সাবজেক্ট হিসেবে নাউন বসে, অবজেক্ট হিসেবে নাউন বসে। এছাড়া আমরা কয়েকটা জিনিস শিখবো, যেমন প্রিপজিশন, ঠিক আছে, প্রিপজিশন এর পরে দেখো, আমরা কিছুক্ষণ পরে অবশ্য প্রিপজিশন পড়বো, তো এখনই জিনিসটা শিখে ফেলতে পারি যে বেসিক কথাটা, যে লেখা আছে প্রিপজিশন, প্রিপজিশন মানে কি? পূর্বে অবস্থান। তো নিশ্চিত কি, কার পূর্বে অবস্থান হইতে হবে সেটা মনে রাখতে হবে, নাউন বা প্রোনাউন। প্রিপজিশন কি হবে? প্রিপজিশন সবসময় নাউন বা প্রোনাউনের আগে বসবে, এটা মাস্ট। অর্থাৎ তুমি মনে করো এই যে টু, অ্যাবাউট, হ্যাঁ, বিটুইন, যাই বলি না কেন, যত সব প্রিপজিশন আছে না কেন, তো সেগুলোর ক্ষেত্রে ফ্রম, তো এইগুলোর ক্ষেত্রে তোমার হচ্ছে তারপর অবশ্যই আমরা কোনটা খুঁজবো? নাউন বা প্রোনাউন খুঁজবো। যদি তার উপর নাউন, তারপরে নাউন বা প্রোনাউন না থাকে তাহলে কিন্তু সেটা প্রিপজিশন হবে না। তো সেই হিসেবে দেখো প্রিপজিশনের পরে কিন্তু কি বসতেছে? প্রিপজিশনের পরে হচ্ছে কিন্তু অবশ্যই নাউন বসতেছে, তাই না? এছাড়াও দেখো সহজ ভাষায় আমরা বিশেষ কোন জিনিস আমরা পরবর্তীতে পড়বো, যে পজিটিভ, পজিটিভ এর পরিবর্তে পজিটিভ, তো পজিটিভ একটা প্রোনাউন আসলে আমরা কিছুক্ষণ পরে শিখবো যখন ভাগগুলো পড়বো। তো পজিটিভ আসলে কোনগুলো তুমি ইজিলি দেখো, চিনে দেখো, যেমন মাই, আওয়ার, তারপরে হিজ, হার, ইটস, এই যে বাক্য, মানে এই যে শব্দগুলো, দেখো খেয়াল করে দেখো, মাই, আওয়ার, তুমি কিন্তু কোনো সময় এইগুলাকে বাক্যে সিঙ্গেল বসতে দেখোনি, যে ইট ইজ মাই বলে কি শেষ হয়েছে কোনো সময়? সব সময় দেখবা এ কারোর সাথে বসছে, তাই না? যে মাই বুক, আওয়ার স্কুল,
হিজ পেন, এভাবে বসছে কিন্তু, তাই না? মানে সবসময় কারোর সাথে বসছে। এটা হলো পজিটিভ প্রোনাউন বলি আমরা, কিন্তু এটা আসলে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, সেটা আমরা পরবর্তীতে শিখবো। এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তো আমি যেটা বলতেছি অবশ্যই মানে আমরা এখন নাউন প্রোনাউনে আছি তো। তো এই যে পজিটিভ মানে মাই এবং আওয়ার, হিজ, এইগুলা, এগুলোর পরে কিন্তু সবসময় পজিটিভের পরে কি বসবে? নাউন বসবে। তাহলে কি কি শিখলাম দেখো আবার, সাবজেক্ট হিসেবে নাউন বসবে, অবজেক্ট হিসেবে নাউন বসবে, প্রিপজিশনের পরে হচ্ছে নাউন বা প্রোনাউন থাকবে। মানে আমরা নাউন বা প্রোনাউন একসাথেই বলতেছি আর কি। পজিটিভের পরে পজিটিভ যে এগুলোর পরে হচ্ছে নাউন বা প্রোনাউন বসবে। এছাড়া আর্টিকেলের পরে জেনারেলি বসবে। কারণ আর্টিকেল গুলো জেনারেলি আমরা কিছুক্ষণ পরে শিখবো যে এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে আর্টিকেল, ডিটারমাইনার, ঠিক আছে? আর্টিকেল, তারপর হচ্ছে ডিটারমাইনার, ডিটারমাইনার নির্দিষ্ট করে দেয়া, যেমন দিস দ্যাট এইভাবে, ঠিক আছে? এটা সিঙ্গেল করে নির্দিষ্ট করে দিল। এই যে তাই এই যে ডিটারমাইনার করলো বা হচ্ছে মানে আর্টিকেল, এগুলোর পরে কিন্তু কি বসবে? নাউন বসবে। এছাড়াও আরেকটা ক্ষেত্রে নাউন বসবে, সেটা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন, ঠিক আছে? নাউন বা অ্যাপোজিশন। অ্যাপোজিশন জিনিসটা কি? মানে অতিরিক্ত একটা তথ্য দেয়া। ধরো আমি বললাম রহিম দ্য অনেস্ট বয়, ঠিক আছে? দ্য অনেস্ট বয়। এই দেখো রহিমের সম্বন্ধে এক্সট্রা একটা তথ্য দিলাম না? এই জিনিসটুকু নাউন। হ্যাভ ডান দিস, ধরো আমি বলতেছি হ্যাভ ডান দিস, ডান দিস। যদিও এই ভিডিওর লাস্টে আমরা ওই যে ফ্রেজ আর ক্লজের বেসিক কথাটা বলে দিব আর কি। তো এই যে এখানে এই সম্পূর্ণটা দা অনেস্ট বয় এক্সট্রা যে তথ্য দিল, এটাও কিন্তু একটা নাউন, এটা মাথায় রাখবো, ঠিক আছে? তো দেখো সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে, প্রিপজিশনের পরে, পজিটিভের পরে, আর্টিকেল বা ডিটারমাইনারের পরে, হ্যাঁ, অ্যাপোজিশন যেটা বললাম, নাউন ইন অ্যাপোজিশন। তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই যে নাউন বা প্রোনাউনটা বসতেছে, তাই না? এখন এখন আমরা দেখো নাউনের যদি নরমাল প্রকারভেদটা একটু দেখে ফেলি, আমরা কোথায় বসবে এটা কিন্তু বুঝতে পারছি। তাহলে খেয়াল করে দেখো ফার্স্টে এই যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ আমরা বলছিলাম, তাহলে সুইমিং এটা কি সাবজেক্ট হিসেবে বসছে না? তো সাবজেক্ট হিসেবে বসছে, তার মানে কি এটা নাউন হবে। আবার একটা জিনিস খেয়াল করে দেখো তো, কিছুক্ষণ আগে আমি তোমাকে বললাম না যে যে ভার্ব প্লাস আইএনজি, সুইম মানে তো সাঁতার কাটা, তাহলে ভার্ব প্লাস আইএনজি যখন নাউন হিসাবে বসবে তখন সেটা কি হবে বলতো? সেটা হবে হলো জেরান্ড। আমরা শিখছিলাম কিন্তু যে ভার্ব প্লাস আইএনজি সেটা হচ্ছে সাবজেক্ট হিসাবে বসলে বা সহজ কথা নাউন হিসাবে বসলে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে জিরান্ড, ঠিক আছে? মানে অপশনে তুমি খুঁজবা সুইমিংটা একদিক দিয়ে নাউন খুঁজবা এবং অথবা জিরান্ড থাকলে জিরান্ড খুঁজবা। এটা হলো মেইন বিষয়। আচ্ছা, এখন আমরা নাউনের যে প্রকারভেদ, আমরা একটা ছোট্ট ওভারভিউ দিব। নাউনের প্রকারভেদ, নাউনের প্রকারভেদে আসলে নাউনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি অ্যাকচুয়ালি। একটা হচ্ছে কনক্রিট নাউন, কনক্রিট মানে যেগুলো আসলে আমরা বাস্তবে দেখতে পাই। আর সহজ কথা আরেকটা আছে, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট নাউনটা আগে এটা আমরা বলি। অ্যাবস্ট্রাক্ট নাউনটা আসলে মানে আমরা এটার অস্তিত্ব পাই না, এটা হলো ফিল করি, সহজ কথায় ফিল করতে পারি। ফিল করতে পারি যেমন আরো কি কি বলতে পারি, যেমন হচ্ছে দেখো অনেস্টি, ধরো আমরা বললাম অনেস্টি, ঠিক আছে? যেমন বলতেছি হচ্ছে চাইল্ডহুড, যেমন আমরা বলতেছি উইজডম, ফ্রেন্ডশিপ, ঠিক আছে? ইএনডি ফ্রেন্ডশিপ, উইজডম মানে বুদ্ধি, যে জিনিসগুলা। তাহলে এই যে কথাগুলো আমরা যেটা বলছি দেখো, সহজ ভাষা একটা মাথায় রাখবে, যেগুলো তুমি চোখের দেখা দেখতে পাও না, সেইগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে এগুলো ফিল করতে পারো। আর চোখের দেখা মোটামুটি দেখতে পাও, সেগুলো কি সব কনক্রিট নাউন। কনক্রিট নাউন, কনক্রিট নাউনের মধ্যে আবার ভাগ আছে, একটা হচ্ছে প্রপার নাউন, একভাবে আমরা বলি প্রপার নাউন। দুই নম্বর ভাগ আমরা বলতে পারি হচ্ছে কমন নাউন, কমন নাউন। যেমন এরপরে ভাগ হবে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আর কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে চার প্রকার ভাগ আমরা করতে পারি। খেয়াল করে দেখো, এখন প্রপার নাউন এটা হলো সেই গতানুগতিক আমরা যেটা বলি যে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো কিছুর নাম, সহজ কথায় রহিম, করিম, যাই আমরা যে নামগুলো বলি, ঠিক আছে? ধরো হিমালয়, পাহাড়, পদ্মা, মেঘনা, যমুনা, কোনো কিছুর যে নাম সেটা কিন্তু হলো প্রপার নাউন। তাহলে বস্তু, স্থান, সহজ কথায় যেগুলো নাম আমরা সহজ কথা বলতেছি, এই নামটা হলো প্রপার নাউন। আচ্ছা, এখন কমন নাউন কি জিনিস? কমন নাউন গুলো হচ্ছে, কমন নাউন হলো তোমার মাথায় রাখতে হবে, কমন নাউন হলো কোন জিনিসটাকে মানে একটা জিনিস দিয়ে পুরো জাতিটাকে বোঝাই দিবে বা পুরো একটা শ্রেণী বা বস্তুর প্রত্যেকটা সাধারণ নাম। সহজ কথায় কমন মানে কি? কমন রুম বলি না আমরা, মানে সাধারণ সবাই সেখানে যে জাতি পারে। তাহলে ধরো বলতেছে ম্যান,
এটা দিয়ে পুরো মানুষ জাতি মানে মানুষ বা মানে পুরুষ মানুষকে বোঝাই ফেলতেছি, তাই না? যেমন হচ্ছে গার্ল, ঠিক আছে? গার্ল কোনো আলাদা করে নির্দিষ্ট কারোর নাম বলতেছি না কিন্তু, গার্ল, বয়, তাই না? তারপর ধরো ইনফ্যান্ট, শিশু, ঠিক আছে? ইনফ্যান্ট, ধরো আমি আরো উদাহরণ দেওয়া যায়, প্লেয়ার, একটা প্লেয়ারের কথা বললাম, প্লেয়ার, ড্যান্সার, এরকম ভাবে যদি কমন কিছু মানে ধরো ফাদার, মাদার, নির্দিষ্ট করে দিচ্ছি না, এই সবগুলো হলো মানে টোটাল একটা মানে কোন একটা নির্দিষ্ট কোনো কারোকে না বুঝে মনে করো টোটাল শ্রেণীকে বোঝাই ফেললাম, বা কোনো ব্যক্তি বা প্রত্যেকের একটা সাধারণ নাম আমরা যদি বলি, এটা হচ্ছে কমন নাউন। তবে এগুলোর মধ্যে আরো বিস্তারিত কথা আছে, কোনটাকে কমন নাউন বলবো, মানে এটার সাথে একটা প্যাচ লাগা যায় আসলে, ম্যাটেরিয়াল নাউনের একটা প্যাচ লেগে যায়। কারণ ম্যাটেরিয়াল নাউনের ভিতরে কি কি আছে, ম্যাটেরিয়াল মানে কোনো জিনিসের মেইন ম্যাটেরিয়াল আমরা যেটা বলি যে উপাদান, তাই না? উপাদান যেমন হচ্ছে এটা হইতে পারে গোল্ড, এটা হইতে পারে আয়রন, তাই না, লোহা, তারপর হইতে পারে উড, হ্যাঁ কাঠ, তারপর হইতে পারে মিল্ক, তাই না, তারপর হইতে পারে পেপার, আমরা এইগুলোই বলতে পারি ঘুরে ফিরে ম্যাটেরিয়াল নাউন। কিন্তু কথা আছে কিন্তু, এই যে ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউনের মধ্যে প্যাচ লাগতে পারে একটু। যেমন হচ্ছে গোল্ড যদি বলি, তো গোল্ড দিয়ে কি বানায়, মনে করো একটা রিং বানাইলাম আমি, ধরো একটা নেকলেস বানাইলাম, এই নেকলেস বা হচ্ছে মানে যা তৈরি করতেছি গোল্ড দিয়ে, এগুলো কিন্তু কমন নাউন, বুঝতে পারছো? মানে গোল্ড কিন্তু ম্যাটেরিয়াল নাউন, কিন্তু রিং বা নেকলেস এগুলো কিন্তু হচ্ছে কমন নাউন। আবার ধরো আয়রন বললাম, তা আয়রনের সাথে আয়রন দিয়ে আমরা কি বানাইতে পারি, ধরো হাতুড়ি বানালাম, তাহলে হ্যামার, তাহলে এটা কি কমন নাউন হয়ে যাবে কিন্তু। উড, কাঠ, কিন্তু আমি যখন বলতেছি টেবিল বা ডোর বা চেয়ার, এগুলো তখন কি হয়ে যাবে, এগুলো কিন্তু তখন কমন নাউন হয়ে যাবে। ধরো মিল্ক, আমরা বললাম দুধ, কিন্তু আমরা বলতে চাচ্ছি বাটার, মানে এইগুলো দিয়ে যখন আমরা এই মাখন বানাই ফেলতেছি, ঠিক আছে, সুইট বানাই ফেলতেছি, এইগুলো তখন হচ্ছে এগুলো হয়ে যাবে তখন কমন নাউন। পেপার বলতেছি, পেপারের দিয়ে ধরো বুক, আমরা বই বানাই ফেলতেছি, তাই না? তাহলে এই জিনিসগুলো বুক, নিউজ পেপার, এইগুলো বানাই ফেলতেছি তখন, তাহলে এইগুলো ম্যাটেরিয়াল, এইগুলো কিন্তু সবই তখন হয়ে যাবে কি কমন নাউন, কমন নাউন, ঠিক আছে, কমন নাউন। তাহলে আমরা কমন নাউন শিখলাম, ম্যাটেরিয়াল নাউন শিখলাম। এখন চলে আসবে হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে বুঝতেই পারছো কালেকটিভ ভাবে লেখা আছে, তার মানে কি টোটাল একটা বস্তুর সমষ্টি বোঝাবো, মানে যেগুলো দিয়ে মানে তার ভিতরে এক জাতীয় বস্তুর মানে একটা সমষ্টি বোঝাবে। সাপোজ সমষ্টি বোঝানো বলতে আমি যত বললাম যে আর্মি মানে কি, এই আর্মি দল, ঠিক আছে, একটা দল বোঝাবে। কিন্তু ধরো পাবলিক, ঠিক আছে, পাবলিক, ধরো আমি বললাম হচ্ছে ক্যাটেল মানে কি গরুর পাল, ঠিক আছে, গরুর পাল। তো এরকম আরো কিছু আছে, যেমন আমি যদি বলি ট্রুপ, এটা হলো বানরের দল, TRPP, ট্রুপ, ট্রুপ হলো বানরের দল। মজার বিষয় হলো স্কুল, এই স্কুল মানে কিন্তু মাছের ঝাঁক, ঠিক আছে, মানে স্কুল মানে শুধুই না, এটা যখন আমরা কালেকটিভ হিসেবে ব্যবহার করলাম স্কুল, এটা মানে কিন্তু কি মাছের ঝাঁক, তাই তো? মানে এইভাবে যদি আমরা বলি, এখানে আরো আছে, ধরো নেভি, হ্যাঁ, জুরি, জুরি মানে জুরি আসলে যারা আইন, আইনের ক্ষেত্রে যে মানে টোটাল যে অ্যাডভোকেট যারা তাদের দল, সেটাকে আমরা বলছি জুরি, ঠিক আছে। ফ্লক, ফ্লক, ঠিক আছে, এরকম যে কতগুলো কথা, অর্থাৎ সহজ কথা আর্মি, পাবলিক, ক্যাটেল, আমি কয়েকটা উদাহরণ দিলাম আর কি। এরকম যেগুলো আমরা কালেকটিভ ভাবে অর্থাৎ একটা সমষ্টি বুঝবো, সেগুলো কিন্তু আসলে এই কালেকটিভ নাউন। তো সিম্পল কথা, নাউনের ভাগগুলো আমরা একটু দেখে ফেললাম এক নাদা, যে নাউনের প্রকারভেদের ভিতরে কনক্রিট আছে, অ্যাবস্ট্রাক্ট আছে। অ্যাবস্ট্রাক্ট বললাম যে ফিল করতে হবে জিনিসটা, আর কনক্রিটের মধ্যে জিনিসটা আমরা বাস্তবে দেখতে পাই, তার ভিতরে ভাগ করলাম আমরা প্রপার, কমন, হ্যাঁ, তো এই জিনিসটা তারপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এগুলো ভাগ করলাম, এবং তারপরে আমরা ম্যাটেরিয়াল নাউনের পরে কিন্তু হলো কালেকটিভ নাউন, এভাবে ভাগ করে ফেললাম। এখন খেয়াল করে দেখো, আমরা যদি এখন প্রো মানে প্রোনাউন নিয়ে কথা বলি, প্রোনাউনের মধ্যেও এরকম একইভাবে কিছু প্রকারভেদ আছে, প্রোনাউনের মধ্যে একইভাবে। তো বিভিন্ন মেডিকেল ভর্তি পরীক্ষায় বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এইগুলা থেকে আসে যে কোনটা কোন ধরনের নাউন, এটা দিয়ে কোশ্চেন। শুধুমাত্র আইডেন্টিফিকেশন না, কোনটা কোন প্রকার এটাও কিন্তু চিনতে হবে। মানে আমরা আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে কিন্তু একরকম পড়ে ফেলছি যে সাবজেক্ট, অবজেক্ট, প্রিপজিশনের পরে, হ্যাঁ, পজিটিভের পরে, আর্টিকেল ডিটারমিনের পরে, অ্যাপোজিশনের পরে বহুত কিছু শিখলাম, সেটা তো আছে, সাথে সাথে কিন্তু আমরা প্রকারভেদটাও পড়ে ফেললাম। এছাড়াও নাউনে কিন্তু আরেকটা প্রকারভেদ ছিল, সেটা হচ্ছে কাউন্টেবল আর আনকাউন্টেবল, মানে গণনা করা যায় আর গণনা করা যায় না, ঠিক আছে। তো ওইটা ওই একই ভাবে, মানে তুমি যেটা বাস্তবিকভাবে গণনা করতে পারছো, সেটা আমরা যখন আরো উদাহরণ হিসাবে দেখব পরবর্তী কোনো ভিডিওতে, তো সেগুলোতে কিন্তু আরো ডিটেলস আমরা বলবো উদাহরণ সহ। আর আমরা এটা জাস্ট ওভারভিউ দিচ্ছি, তো এই জন্য ভিডিও আরো অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমরা অত বিস্তারিত গেলাম না। তো প্রোনাউনের প্রকারভেদ, প্রোনাউনের প্রকারভেদের ভিতরে আমরা হইতে পারে
একটা হচ্ছে আমরা ধরো বলতেছি পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন গুলোই কিন্তু মেইনলি আমরা চিনি ওই যে দেখো খেয়াল করে দেখো আই, উই, হি, হ্যাঁ, সি, এগুলোই কিন্তু পার্সোনাল প্রোনাউন, তাই না? আর কিছুক্ষণ আগে কিন্তু আমরা শেখাই ফেলছি অলরেডি পজিটিভ। পজিটিভ প্রোনাউন আমরা যেটা কিছুক্ষণ আগে শিখে আসলাম যে বাক্যে তাকে আমরা কোনোভাবে সিঙ্গেল বসতে দেখি নাই, সেগুলো কি? এই যে যেটা হচ্ছে আওয়ার, হিজ, তাই না? আওয়ার, হিজ, হার, এইগুলো কিন্তু বাক্যে মানে মাই, এগুলো কি বাক্যে সিঙ্গেল একা বসে না, এগুলো হলো পজিটিভ প্রোনাউন। ঠিক আছে? তো এই পজিটিভ প্রোনাউন গুলো কিন্তু কি হয়, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, আমি কিছুক্ষণ আগেই বলে ফেলছি। তো এর মধ্যে এখনো কিন্তু মাইন, ঠিক আছে, হার্স, আওয়ার্স, ইয়োর্স, এগুলো কিন্তু আছে। হ্যাঁ, আওয়ার্স, ইয়োর্স, এগুলো কিন্তু আছে। ঠিক আছে, পজিটিভ। আচ্ছা, এখন আসো এরপরে আরেকটা আছে যে রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো তুমি জানো যেগুলো লাস্টে সেলফ থাকে, সহজ কথায় মাই সেলফ, ইয়োর সেলফ, আওয়ার সেলফ, ঠিক আছে, ইয়োর সেলফ, আওয়ার সেলফ, এইগুলো সেলফ থাকবে যেগুলো লাস্টে, সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে আমরা দেখলাম পার্সোনাল প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। এরপরে আমরা জানবো হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ভিতরে আছে কি কি, যেমন দিস, দ্যাট, হ্যাঁ, দোজ, ইট, এই যেগুলো হলো ডেমনস্ট্রেটিভ, মানে কি নির্দিষ্ট করে দিচ্ছে যে দেখো এই বইটা, দিস বুক, এরকম যদি নির্দিষ্ট করে দিচ্ছে তাহলে কি এটাকে নির্দিষ্ট করার ক্ষেত্রে ডেমনস্ট্রেটিভ, এটা ডেমনস্ট্রেটর ক্ষেত্রে আসছে, তাই না? আমরা ওই যে কলেজের ক্ষেত্রে বলি না যে বিভিন্ন বায়োলজি যারা প্র্যাকটিক্যাল দেখাইতো, তারপর হচ্ছে কেমিস্ট্রিতে যারা প্র্যাকটিক্যাল দেখাইতো তাদেরকে আমরা কি বলি, ডেমনস্ট্রেটর। সেই স্যারদেরকে আমরা কি বলতাম, ডেমনস্ট্রেটর। সেই হিসাবে কিন্তু মানে ডেমনস্ট্রেটর মানে নির্দিষ্ট করে দেওয়া। এছাড়া আছে কি ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট মানে কি অনির্দিষ্ট। তাহলে আমরা ধরো বলতেছি এনি, ঠিক আছে, সাম, অন, ঠিক আছে, নো বডি, এনিবডি, যেগুলো বলি নো বডি, এনিবডি, এই জিনিসগুলো মানে মেনি, এই যে কথাগুলো আমরা যেগুলো বলি এগুলো ইনডেফিনিট মানে নির্দিষ্ট করে দিচ্ছি না, সেগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। এছাড়া আমরা বলতে পারি কি, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন কি কি আছে, এগুলো জেনারেলি হচ্ছে অনেকটা মানে আমরা যখন বাক্যে ব্যবহার করবো তখন আরো বিস্তারিত বুঝতে পারবো যে হু, হুম, ঠিক আছে, অ্যাকচুয়ালি হু, হুম, হুজ, এগুলো দিয়ে কিন্তু কি ইন্টারোগেটিভ প্রোনাউনও আছে, কিন্তু এটা বাক্যের ব্যবহার ক্ষেত্রে, যেমন আমরা হোয়াট ইজ ইওর নেম, এটা যখন বলে ফেলতেছি তখন ইন্টারোগেটিভ হিসেবে ব্যবহার করতেছি। কিন্তু আই নো দ্য বয় হু হ্যাভ ডান দিস, এইখানে যখন ব্যবহার করতেছে হুটা, তখন কিন্তু ওটা রিলেটিভ প্রোনাউন হিসেবে চলে গেল, তাই না? তাহলে এই যে কথাটা যে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ প্রোনাউনেও কিন্তু একইভাবে এই যে ডাব্লিউএইচ কোশ্চেন যেগুলো আছে, ধরো হু, হোয়াট, হয়, হ্যাঁ, এইগুলো কিন্তু আছে, এইগুলো হচ্ছে ইন্টারোগেটিভ। এছাড়াও আরো দুটো ভাগ আছে, যেমন হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ মানে কি ডিস্ট্রিবিউট হয়ে গেছে, তাই নাকি? সেটা কি এটা জানো, ইস, হ্যাঁ, এভরি, এভরি, তারপরে আমরা বললাম আইদার, এই যে জিনিসগুলো বলতে ইস, এভরি, আইদার, এগুলো যেমন আমরা বলতে পারি হলো রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোক্যাল প্রোনাউন, এটা লাস্ট ভাগ। এটা হচ্ছে মানে এটা হলো এই কনেক্টটা এর মতোই, হ্যাঁ, রেসিপ্রোকালের ক্ষেত্রে আমরা যেমন বলি ইস আদার, অন অ্যানাদার, ঠিক আছে, অন অ্যানাদার, এই জিনিসগুলো রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে আমরা যখন এই যে ভাগগুলো আসবে প্রকারভেদের ভিতরে খেয়াল করে থাকো, আমরা দুটো শিখে ফেললাম, যে একটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন আছে, পজিটিভ প্রোনাউন আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, সেলফ থাকবে লাস্টে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে, ইনডিফিনিট প্রোনাউন আছে, রিলেটিভ প্রোনাউন আছে, ইন্টারোগেটিভ প্রোনাউন আছে, ডিস্ট্রিবিউটিভ আছে, আর রেসিপ্রোকাল আছে। খেয়াল করে দেখো, তাহলে আমরা নাউন, প্রোনাউন এবং আহ, তার আগে কিন্তু ভার্ব নিয়ে আলোচনা করে ফেললাম, তাই না? ভার্ব নিয়ে আলোচনা করে ফেললাম। এ পর্যায়ে আমরা আরো মানে আর বাকি যে কথা দেখো, এরপরে আছে কি অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। খেয়াল করে দেখো, বাক্যে তুমি যদি খুঁজে বের করতে পারো যে বাক্যে অ্যাডজেক্টিভ কেমনে চিনবো, বাক্যে সহজ ভাষায়, বাক্যে যদি তুমি একটা বাক্যে খুঁজে বের করতে পারো এই 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 বা মানে শব্দটা নাউন প্রোনাউন নিয়ে, আমি শুধু বলবো নাউন প্রোনাউন নিয়ে কিছু বললেই, নাউন প্রোনাউন নিয়ে তোমাকে খুঁজে বের করতে হবে যে এই জিনিসটা নাউন প্রোনাউন নিয়ে বলছে। আর নাউন প্রোনাউন কোথায় থাকে সেটাকে তো তোমাকে কিছুক্ষণ আগে আমি বলে দিলাম, তাই না? নাউন প্রোনাউন নিয়ে কিছু বললেই সেটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ। সহজ ভাষা মাথায় রাখবা, নাউন প্রোনাউন নিয়ে কিছু বললেই কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ। যেমন তোমাকে আরো কিন্তু কিছুক্ষণ আগে আমি শেখাই দিয়েছি যে পজিটিভ,
তো পজিটিভের ক্ষেত্রে দেখো, পজিটিভের যে ওগুলো পজিটিভ যে প্রোনাউন ধরনের যেগুলো ছিল, হিজ, মাই, এগুলো কিন্তু কি, এগুলো সিঙ্গেল বসে না, তাই না? মাই বুক, তাহলে খেয়াল করে দেখতেছো যে বুক হলো একটা নাউন ছিল, তার সাথে নিয়ে বসছে, তাহলে এটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। মানে সহজ ভাষায় মাথায় রাখবা, নাউন প্রোনাউন নিয়ে কিছু বললেই সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। ঠিক আছে? যেমন আর্টিকেল গুলো সবই কিন্তু অ্যাডজেক্টিভ। আর্টিকেল, ডিটারমাইনার গুলোর ক্ষেত্রেও বেশিরভাগই ওটা অ্যাডজেক্টিভই ধরা হয়, যে আর্টিকেল বা ডিটারমাইনার যেগুলো। তো আর্টিকেল গুলো দেখো এ এন বি, বাকি কোনো সময় একা বসছে? বসেনি কিন্তু, দেখবা। ঠিক আছে? তো এইগুলো কিন্তু অ্যাডজেক্টিভ, সবসময় নাউন প্রোনাউনের সাথে বসবে। ঠিক আছে? ফার্স্টে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম না, আই সি এ ফ্লাইং বার্ড। খেয়াল করে দেখো তো, আমি যদি বলতাম আই সি, ঠিক আছে, বার্ড, আমি পাখি দেখি, বললে শেষ হয়ে যাইতো কিন্তু। যে আমার তিনটা ভাগে ভাগ করতে হবে, আমি যদি ওটা একটু পরিষ্কার করে লিখি আর কি, তাহলে আমি শিখছি এখানে এরকম, যে আই সি, ধরো বলছি ফার্স্টে আই সি এ বার্ড। খেয়াল করে দেখো, মানে সাবজেক্ট ভার্ব আর এই বার্ড হলো কিন্তু অবজেক্ট। আমরা শিখছি সাবজেক্টে নাউন প্রোনাউন বসে, অবজেক্টেও কি বসে? নাউন অথবা প্রোনাউন বসে। তাহলে এটা বুঝতে পারছি বার্ড যেহেতু, তার মানে এটা নাউন। আর এখানে আই, তাহলে মানে কি, এটা প্রোনাউন, তাই না? এদিকে খেয়াল করে দেখো, এ, এ তো অ্যাডজেক্টিভ, তার মানে এ মানে কি, এটা আর্টিকেল না? আর আর্টিকেল মানে কি? অ্যাডজেক্টিভ। ঠিক আছে? আর্টিকেল গুলো সবই হলো অ্যাডজেক্টিভ। আচ্ছা, মানে এটা এ বার্ড, মানে এটা কার নিয়ে বলছে? দেখো তো, এটা ভার্ব নিয়ে কিছু বলিনি, এই পাখি নিয়ে বলতেছে না, পাখিরে নির্দিষ্ট করে দিচ্ছে। আমাকে সেটাই বলতে বললাম আমি, যে কাকে বলতেছে এইটুকু তুমি যদি নির্দিষ্ট করতে পারো, যে ওই অনেক সময় আমরা বাংলা ভাষায় বলি যে হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, তো ওটা ক্ষেত্রেও না, তুমি যদি জাস্ট বুঝতে পারো যে কার নিয়ে বলতেছে, এটুকু বললেই হবে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেটাও যদি বুঝতে পারো তাও হবে। ঠিক আছে? আই সি বার্ড, তো এইখানে অবজেক্ট কিন্তু আমরা এভাবে চিনতেছি। তো এটা খেয়াল করে দেখো, তো এইখানে খেয়াল করে দেখো, এটা কিন্তু নাউন। আর এ, এখন যদি আমি বলতে পারি, বলতেছি এখানে ফ্লাইং বার্ড, ফ্লাইং বার্ড, খেয়াল করে দেখো, ফ্লাইং, এটা কি ভার্ব প্লাস আইএনজি আছে। এখন কথা খেয়াল করে দেখো তো, এই যে ফ্লাইং কথাটা কার নিয়ে বলতেছে? মানে আমি কেমনে দেখতেছি তাই কি বলতেছে, বা আমার নিয়ে কোনো তথ্য দিচ্ছে? দিচ্ছে না কিন্তু। দিচ্ছে কি, এই পাখি সম্বন্ধে, মানে নাউন প্রোনাউন নিয়ে বলতেছে। খেয়াল করে দেখো, ওই যে পাখি, পাখিটা কেমন, উড়ন্ত, তাই না? মানে পাখিটা নিয়ে বলতেছে কিন্তু। তাহলে ভার্ব প্লাস আইএনজি যেটা ব্যবহৃত হয়েছে, মানে মনে করো অ্যাডজেক্টিভ হিসাবে, যেহেতু নাউন প্রোনাউন নিয়ে বলতেছে, তার মানে কি অ্যাডজেক্টিভ। তোমাকে আমি কি শেখাইছি, যে ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, তাহলে সেটা কি বলে? সেটা কি বলে? পার্টিসিপল। একটু পুরনো জিনিস রিক্যাপিচুলেট করলাম। তাহলে ভার্ব প্লাস আইএনজি যদি হচ্ছে নাউন হিসেবে ব্যবহৃত হয়, আমরা যেমন শিখছিলাম সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে আমি বলতেছি আই লাইক, ম্যাম ধরো আমি যদি বলি আই লাইক সুইমিং, এটাও যদি বলতাম, তাহলে লাস্টে কিন্তু হচ্ছে এই যে সুইমিং অবজেক্ট হিসেবে থাকতেছে। ঠিক আছে? বা আই লাইক ওয়াকিং, তাহলে লাস্টে কিন্তু অবজেক্ট হিসেবে থাকতেছে। তাহলে এই জিনিসগুলা, মানে যখন সাবজেক্ট অবজেক্ট আমরা শেখাইছি তো, যে কোথায় কোথায় নাউন প্রোনাউন বসবে। তাহলে ভার্ব প্লাস আইএনজি যেখানে নাউন প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে সেটা হলো জেরান্ড, আর পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যেটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, সরি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে। ভার্ব প্লাস আইএনজি এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে, সেটা হচ্ছে পার্টিসিপল। সহজ ভাষা মাথায় রাখবা, মানে অ্যাডজেক্টিভ চেনার জন্য তোমার একটাই পলিসি, যে নাউন প্রোনাউন নিয়ে বলছে, এটা তুমি খেয়াল করে দেখবা। এখন যদি নাউন প্রোনাউন নিয়ে না বলে, নাউন প্রোনাউন নিয়ে যদি না বলে, তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব, কমন হিসাব। ঠিক আছে? বাক্যে কোনো কিছু যখন খুঁজে পাবা না, মোটামুটি অন্যান্য জিনিস তো বেশিরভাগই পরিচিত, তো বাক্যে যখন অন্যান্য জিনিস বেশিরভাগই খুঁজে পাবো না, সেটা কিন্তু অ্যাডভার্বই হয়। তো অ্যাকচুয়ালি অ্যাডভার্ব কিন্তু তিনটা বিষয় নিয়ে দেখে। একটা হচ্ছে ভার্ব কেমনে কাজ করে, মানে মডিফাই করে তিনটা জিনিস নিয়ে। একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে অ্যাডভার্ব, ওই বাক্যের আলাদা কোনো অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো কথাটা? তাহলে ভার্ব, অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ, এই তিনটা জিনিস নিয়ে কিন্তু সে মডিফাই করে, তিনটা জিনিস নিয়ে মডিফাই করে। তাহলে এই তিনটা জিনিস নিয়ে কিছু বললেই সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব। আমরা সহজ ভাষা শিখবো, সহজ ভাষাটা হচ্ছে ওইটা, যে সহজ ভাষাটা হচ্ছে যে বাক্যে, বাক্যে যদি হচ্ছে মনে করো ভার্ব, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ, মানে জিনিসটা হচ্ছে আমাকে বুঝতে হবে যে নাউন প্রোনাউন নিয়ে যদি কোনো কথা না বলে, নাউন প্রোনাউন নিয়ে যদি কথা না বলে, তাহলে সেটা হচ্ছে, মানে সেটা হলো অ্যাডভার্ব হবে। ঠিক আছে? তাহলে এখন অ্যাডভার্ব অফ কিন্তু আরো কি আছে, অ্যাডভার্ব অফ প্লেস কোনো স্থান বোঝালে, অ্যাডভার্ব অফ টাইম কোনো সময় বোঝালে, অ্যাডভার্ব অফ ম্যানার কোনো কিভাবে ঘটতেছে, কোনো একটা মানে ক্রিয়াটা কিভাবে সম্পন্ন হচ্ছে, সহজ কথায়।
ঠিক আছে, অ্যাডভার্ব অফ রিজন কোন কারণ বোঝালে সবই কি হয়ে যাবে, অ্যাডভার্ব। কথা বুঝতে পারছো? মানে সহজ ভাষা আমি যেটা বলি সবার, যে নাউন প্রোনাউন নিয়ে বলিনি তার মানে বেশিরভাগ ক্ষেত্রে সেটা কি, কারণ তুমি প্রিপোজিশন, কনজাংশন বা ইন্টারজেকশন এগুলো কিন্তু চিনো বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু চিনো না বেশিরভাগ ক্ষেত্রেই। আর এই অ্যাডভার্ব বিভিন্ন জায়গায় বসতে পারে, তো সেই হিসাবেই কিন্তু অ্যাডভার্বটা হবে, অ্যাডভার্ব অফ প্লেস, টাইম, ম্যানার, রিজন, এইগুলো। ঠিক আছে, যেমন আমি ধরো একটা উদাহরণ যদি দিই, ধরো আমি বলতেছি হি রানস, সে সে দৌড়ায়, ভালো কথা, সে দৌড়ালো, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি বলতেছি, তাহলে এখানে কিন্তু ভার, আর এটা কিন্তু কি, মানে এটা হলো সেই হি হলো একটা সেই সাবজেক্ট, আর এটা হলো ভার চলে আসলো, এর কিন্তু কোনো অবজেক্ট নাই, খেয়াল করে দেখো। আর অবজেক্ট না থাকলে সেই জিনিসের মেনলি তারপরে কিন্তু মানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসে। ঠিক আছে, তো যাক সেটা আমরা পরে শিখবো। কিন্তু হি, এবার আমরা বলতেছি হি রানস ফাস্ট। এবার একটু খেয়াল করে দেখো তো জিনিসটা, এই যে ফার্স্ট যে কথাটা, ফার্স্ট কথাটা কার নিয়ে বলতেছে, আমার যে তার নিয়ে কোনো তথ্য দিচ্ছে, মানে আমি কি বলতে চাচ্ছি যে এই যে দ্রুত দৌড়ায়, এটা কি সে লম্বা খাটো বেটে তার নিয়ে কিন্তু তথ্য দিচ্ছে না, বলতেছে দৌড়াচ্ছে কেমন সেটা নিয়ে তথ্য দিচ্ছে কিন্তু, তাই না? যে হি রানস ফাস্ট, দৌড়াচ্ছে কেমন সেটা নিয়ে তথ্য দিচ্ছে। আর ভার্ব নিয়ে কিছু বললেই সেটা কি হবে, সেটা হবে অ্যাডভার্ব। বুঝতে পারছো কথাটা? আমরা যদি এর নিয়ে সামনে সাবজেক্ট বা অবজেক্ট কোনো কিছুটা নিয়ে বুঝতে হয়, তো তাহলে তখন আমরা কিন্তু অ্যান্সার দিতাম, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে এইটাই বলতে চাচ্ছি আমি। কিন্তু ওইগুলো না থাকলে সেটা হবে কি, অ্যাডভার্ব। এখন আমি ধরো আরো একটু বাড়াই দিলাম, হি রানস ভেরি ফাস্ট। এবার বলতো এই ভেরি কথাটা কার নিয়ে বলতেছে, খেয়াল করে দেখো। আগে কিন্তু আমরা বলে ফেলছি যে রানস, সে দৌড়ায় কেমন, দ্রুত। তো রানস নিয়ে বলতেছে যেহেতু ফাস্ট, সেহেতু এটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব। এখন এই ফাস্টটা কেমন, দেখো এই ফাস্ট কিন্তু ভেরি কথাটার মানে এই, এই যে হি নিয়ে কোনো তথ্য দেয়নি, কিন্তু দিচ্ছে ওই ফাস্টটা কেমন, মানে দৌড়ানোর দ্রুতটা আবার কেমন, খুব দ্রুত না অনেক দ্রুত নাকি অল্প দ্রুত, এরকম একটা বিষয়। তো এই যে অ্যাডভার্ব, মানে অ্যাডভার্ব নিয়ে কিন্তু যে আরেকটা তথ্য দিতে পারে, সেটা হলো কি, একটা অ্যাডভার্ব হয়। আমি সেটাই বললাম যে বাক্যে যদি শুনি যে সেটা ভার্ব নিয়ে বলতেছে এবং সেটা অ্যাডভার্ব নিয়ে বলতেছে অথবা অ্যাডজেক্টিভ নিয়ে বলতেছে, তাহলে সেটা কি হবে, সেটা সহজ ভাষায় সেটা হয়ে যাবে হলো অ্যাডভার্ব। ঠিক আছে, এছাড়া আমরা দেখবো বাক্যে যদি কোনো জায়গা নিয়ে বলে, স্থান বোঝায়, হ্যাঁ টাইম বোঝায়, বা ম্যানার কিভাবে ঘটতেছে সেটা বোঝায়। ঠিক আছে, সহজ কথা বাক্যে তুমি যদি কিভাবে এটার অ্যান্সার পেয়ে যাও, কিভাবে বা কোনো কিছু কারণ, এভাবে যদি বুঝে যাও, তাহলে সেটা হলো কি হয়ে যাবে, সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো শিখতে হবে। আমরা আরেকটা জিনিস একটু অল্প করে শিখে ফেলবো, সেটা হচ্ছে দেখো আমরা কিছুক্ষণ আগে অ্যাডজেক্টিভ শিখে ফেলছি, নাউন প্রোনাউন নিয়ে কিছু বললে সেটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ, তাই না? তো অ্যাডজেক্টিভের কিছু কিন্তু প্রকারভেদ আছে, তো অ্যাডজেক্টিভের কিছু প্রকারভেদ আছে, এই প্রকারভেদ আমরা একটু শিখে ফেলবো। অ্যাডজেক্টিভের প্রকারভেদের ভিতরে আমরা বলতে পারি, একটা তো শিখে ফেলছি অলরেডি, পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ বলতে ওই সেই মাই, হিজ। অ্যাকচুয়ালি পজিটিভ যে প্রোনাউনের কথা আমরা বলি, প্রোনাউন হিসেবে আসলে মাইন, ইয়োর্স, আওয়ার্স ওইগুলো ব্যবহৃত হয়। আর অ্যাডজেক্টিভ হিসাবে আসলে এইগুলো চলে আসে, যে মাই, হ্যাঁ হিজ, তারপরে হার, ইটস, এগুলো বলবে। এছাড়াও চলে আসতেছে হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। হ্যাঁ ডেমনস্ট্রেটিভ মানে কি, নির্দিষ্ট করে দিচ্ছে না, তাহলে এই যে দিস বুক, আমরা ধরো বলতেছি যে দিস বুক ইজ মাইন, দিস বুক, হ্যাঁ দোজ পিপল, এরকম বললাম, তাহলে দিস দোজ এগুলো দিয়েও ডেমনস্ট্রেটিভ হয়ে যাচ্ছে। কারণ দেখো আমরা কিন্তু প্রোনাউনেও অলরেডি এই ধরনের জিনিসগুলো শিখছি। ইনডেফিনিট, ইনডেফিনিট অ্যাডজেক্টিভ, ইনডেফিনিট অ্যাডজেক্টিভ সেই একই জিনিস। এনি বয়, ধরো আমি এনি বয় বলতেছি, ফিউ ওয়ার্ড মানে অল্প করে কিছু শব্দ, ওয়ার্ডস এরকম বলতেছি, তাই না? তাহলে এই যে ফিউ মানে নির্দিষ্ট করে দিচ্ছে না যেগুলো, সেগুলো কি, ইনডেফিনিট অ্যাডজেক্টিভ। মানে কিছুক্ষণ আগেও কিন্তু আমরা এটা প্রোনাউনে শিখতেছি, কিন্তু এটা আবার অ্যাডজেক্টিভের ফর্ম আছে, এটা জাস্ট বলে রাখতেছি। যেমন দেখো এখানে কিন্তু এখনো রিলেটিভ হইতে পারে, যেমন হইতে পারে হচ্ছে ইন্টারোগেটিভ, মানে ওই যে হুইচ হোয়াট। ঠিক আছে, ইন্টারোগেটিভ, আর আরো জিএটিআইভি, ইন্টারোগেটিভ। যেমন হুইচ বুক, হুইচ বুক, ধরো আমি বললাম যে হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। ঠিক আছে, হুইচ বুক, তাহলে এই যে দেখো একসাথে কি হয়ে যাচ্ছে, হুইচ বুক। তাহলে এইভাবে যখন বসতেছে, যখন আমরা বলতেছিলাম হু আর ইউ, ঠিক আছে, হোয়াট ইজ ইউর নেম, তখন আলাদা ছিল, তখন কিন্তু সেটা প্রোনাউন হিসেবে ছিল। কিন্তু যখন এই যে দেখো বুক একটা নাউন, তাই না, নাউন নিয়ে কিছু বললেই সেটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ। এটাই আমি তোমাকে শিখাচ্ছি। ধরো ওয়ার্ডস, ফিউ ওয়ার্ডস, তাহলে ফিউ
এ নিয়ে বলতেছে, তাই না? তাহলে এই যে ওয়ার্ডস নিয়ে বলতেছে, এটা একটা নাউন, তাহলে সেটা হয়ে যাবে কি, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এইভাবে রিলেটিভ বা ইন্টারোগেটিভ আছে। এছাড়া আছে আর এক প্রকার, সেটা হলো ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ বলতে ওই সেই যা আমরা ওখানে যা পড়ছি তাই, সেই ইস, ঠিক আছে, আমি বলতেছি ইস বয়, ধরো বললাম যে ইস বয় গট এ প্রাইজ, ঠিক আছে, ইস বয় গট এ প্রাইজ, যে মানে প্রত্যেকটা ছেলেই পুরস্কার পেয়েছিল। আর এই দেখো বয়, বয়টা হলো নাউন যেহেতু, তাই না? তা ইস বয়, এই যে বললাম, তাহলে এটা একটা ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, তাই না? ধরো বলতেছি এভরি ম্যান, তো বলি না এভরি মাদার লাভস হার চাইল্ড, তাই না? এভরি ম্যান ইজ পটেনশিয়াল, এই যে এইভাবে যদি ব্যবহৃত হয়, তখন সেটা হয়ে যাবে কি, ডিস্ট্রিবিউটিভ। তাহলে এভাবে পজিটিভ, ডেমনস্ট্রেটিভ, ইনডেফিনিট, রিলেটিভ এবং ডিস্ট্রিবিউটিভ হিসেবে ব্যবহৃত হয়। সহজ ভাষা খেয়াল করে দেখো, আমি তোমাকে বললাম অ্যাডজেক্টিভ চিনবো কেমনে, বাক্যে যে নাউন প্রোনাউনে কিছু বলছে মানে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা আমরা শিখে ফেলছি, দেখো এখনো পর্যন্ত ভার্ব শিখছি, হ্যাঁ, নাউন প্রোনাউন কোথায় বসে কিভাবে বসে সেটা শিখছি, নাউনের প্রকারভেদ শিখছি, প্রোনাউনের প্রকারভেদ শিখছি, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ বলছি, তোমার নাউন প্রোনাউনে কিছু বললেই সেটা অ্যাডজেক্টিভ সহজ ভাষায়। অ্যাডভার্ব নিয়ে বলছি যে ভার্ব এবং অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ, এই তিনটা নিয়ে কিছু বললে বা সহজ ভাষায় তোমাকে আমি বলছি। দেখো তুমি আরো জিনিস কিন্তু চিনো, যেমন যেমন প্রিপোজিশন, প্রিপোজিশন তোমাকে আমরা অলরেডি বলে ফেলছি যে কি প্রিপোজিশন, হ্যাঁ, প্রিপোজিশনের ক্ষেত্রে কি পূর্বে অবস্থান, মানে এই যে টু, ফ্রম, হ্যাঁ, তারপরে হচ্ছে অফ, যাই বলি না কেন, অ্যাবাউট, যাই বলি না কেন, এইগুলা যদি তারপরে যদি আমি অবশ্যই নাউন প্রোনাউন পাবো, নাউন প্রোনাউন না পাইলে কিন্তু সেটা প্রিপোজিশন হবে না, এটা মাথায় রাখবো সব সময়। এমন সময় এমনও হইতে পারে যে অন্য কোনো একটা মানে কোনো একটা ওয়ার্ড আছে, সেটার পরে নাউন প্রোনাউন আছে, সেটা অন্য কিছু হওয়ার সম্ভাবনা নাই, তখন কিন্তু সেটা কি হয়ে যাবে, সেটা কিন্তু হচ্ছে প্রিপোজিশন হয়ে যাবে। যেমন তোমাকে আমি যদি বলি দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, রাউন্ড দ্য সান, দেখো এই যে দা সান, দা আর্থ, তাহলে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। এখানে রাউন্ডের যে বিষয়টা খেয়াল করে দেখো তো, রাউন্ডটা মানে মুভস, ঘুরে ঠিকই, ঠিক আছে। এটা বিভিন্ন ভাবে অ্যান্সার দেওয়া যায়। দেখো ধরো এইটা যদি আমি বলতাম যে এই যে সূর্যের চারিদিকে ঘুরতেছে রাউন্ড দ্য সান, মানে তারপরে কি আছে, নাউন বা প্রোনাউন আছে না, এইটা ক্ষেত্রে এই যে দা সান কিন্তু নাউন, ঠিক আছে, দা সান কিন্তু নাউন, এইটা দিয়ে এটা কিন্তু প্রিপোজিশন, ঠিক আছে, এটা কিন্তু প্রিপোজিশন। এরকম আরো অনেকগুলো উদাহরণ আমরা পরবর্তীতে ভিডিওতে দেখবো এবং সেগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, এখন অতগুলো দরকার নাই। তুমি জাস্ট মাথায় রাখো প্রিপোজিশনের ক্ষেত্রে পরবর্তীতে আমরা বাকি কি খুঁজবো, নাউন বা প্রোনাউন খুঁজবো। আর বাকিগুলো তো আমরা জানি, কনজাংশন, ঠিক আছে, হ্যাঁ, কনজাংশনের ক্ষেত্রে কি, যে দুটো শব্দ, বাক্যে দুটো শব্দ বা দুটো ক্লজ আলাদাভাবে সেটাকে একসাথে করবে, মানে ওই যে এন্ড, অর, বাট, এগুলো আর কি, এন্ড অর বাট, এগুলো জেনারেলি একসাথে করে, তো এরকম যারা একসাথে করবে তাদেরকে আমরা কি বলবো, কনজাংশন। আর ইন্টারজেকশন তো জানি, ইন্টারজেকশন, ইন্টারজেকশন কি, যে এলস, হ্যাঁ, আমরা যে এক্সক্লামেশনে যেটা ব্যবহার করি, এলস, তারপর হচ্ছে হুররে, হুররে, এই জিনিসগুলো হচ্ছে ইন্টারজেকশন। খেয়াল করে দেখো এই জিনিসগুলো কিন্তু দেখলে তুমি চিনতে পারবা আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে অ্যাডজেক্টিভ, নাউন প্রোনাউন আর এই প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো তুমি যদি একটু আলাদা করে ফেলো, মানে তোমাকে কোনো কিছুর নিচে দাগ দিয়ে দেওয়া হয়েছে যেগুলো কি, এটা কি, অপশন দেখে তুমি জাস্ট এটা খুঁজবা যে এগুলো না, অন্যগুলো না, তাহলে বাকি যেটা হবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। এটা বলতে চাচ্ছিলাম যে অ্যাডভার্ব জেনারেলি দেখা যায় যে বহুত ক্ষেত্রে হয়। এখন তোমাকে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে জাস্ট সিম্পল কথা, আমরা ফ্রেজ আর ক্লজ এই জিনিসটাকে একটু জাস্ট ওভারভিউ দেবো। দেখো ফ্রেজের মধ্যেও কিন্তু একইভাবে ভাগ আছে, ওই যে একইভাবে নাউন ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, হ্যাঁ, প্রিপোজিশনাল ফ্রেজ, ক্লজের ভিতরে একইভাবে ভাগ আছে, নাউন ক্লজ, হ্যাঁ, তারপর হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, প্রিপোজিশনাল ক্লজ, এরকম ভাবে ভাগ আছে। তো তোমাকে জাস্ট মাথায় রাখতে হবে ফ্রেজ মানে যে দুটো তিনটে শব্দ একসাথে, যে মানে টু আর মোর দ্যান ওয়ার্ড একসাথে থাকবে, কিন্তু তার মধ্যে সহজ কথায় কোনো ভার্ব থাকবে না, কোনো ভার্ব থাকবে না, তার মধ্যে ভার্ব না থাকলে সেটা কি হবে, ফ্রেজ, ঠিক আছে। আমি ফার্স্টে একটা উদাহরণ দিয়েছিলাম যে আই সি এ ফ্লাইং বার্ড, খেয়াল করে দেখো এখানে কিন্তু তিনটা ভাগ, এ ফ্লাইং বার্ড, এই যে এ ফ্লাইং বার্ড এর টোটালটা অবজেক্ট,
টোটাল যেহেতু অবজেক্ট, অবজেক্ট হিসেবে কি বসে? নাউন বা প্রোনাউন বসে। এই কারণে কিন্তু এই জিনিসটা, এই টোটালটাই হচ্ছে একটা নাউন ফ্রেজ। বুঝতে পারছো? অবজেক্ট হিসেবে তো এই জন্য কি বলবো, এটা ফ্রেজ, নাউন ফ্রেজ। তিনটা জিনিস একসাথে বসছে। কিন্তু আলাদা করে এ কি ছিল আমি তোমাকে শেখাইছি, এ তো আর্টিকেল, এটা কিন্তু আলাদাভাবে এটা অ্যাডজেক্টিভ ছিল। ঠিক আছে? এই যে এটা কি ছিল, মানে ফ্লাইং, এটাও কিন্তু তোমাকে কিছুক্ষণ আগে শেখাইছি যে এটা একটা পার্টিসিপল ছিল। পার্টিসিপল মানে কি? এটা একটা অ্যাডজেক্টিভ। আর লাস্টেরটা অ্যাকচুয়াল নাউন। মানে মনে রাখবা, এই যে নাউন ফ্রেজ গুলো যখন হয়, নাউন ফ্রেজ গুলো যখন হয় তখন জেনারেলি এরকম হয়, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ, মানে এরকম ভাবে ভাগ হয়, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ, পরে যে নাউন হয়, লাস্টেরটা যে নাউন হয়, এটা মাথায় রাখবা। ঠিক আছে? মাঝখানে অনেক সময় অ্যাডভার্ব বসতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজেক্টিভ 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 এভাবে, মানে মানে যদি দুটো থাকে তাও সামনে দুটো অ্যাডজেক্টিভ হয়ে লাস্টেরটা যে নাউন হয়, একটা নাউন ফ্রেজের ক্ষেত্রে। বোঝা গেল কথাটা? আমি জাস্ট ওভারভিউ যেটা দিতে চাচ্ছিলাম, যে ফ্রেজ হচ্ছে কি জিনিস, যে দুইটা তিনটা শব্দ একসাথে থাকবে, কিন্তু তার মধ্যে কোনো আলাদা করে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না, সহজ ভাষায় মানে মূল ভার্ব থাকবে না, মূল ভার্ব থাকবে না। কিন্তু যদি তার ভিতরে কোনো একটা ফাইনাইট ভার্ব থাকে, মানে আলাদা একটা সেন্টেন্স বলা যায় সেটা, তাহলে সেটা কি হবে? ক্লজ। সেটা ক্লজ। যেমন আমি যদি বলি আই নো, ঠিক আছে, আই নো হু হ্যাভ ডান দিস। খেয়াল করে দেখো। ঠিক আছে? আই নো বলে এইটাই কিন্তু টোটাল অবজেক্ট বানায় ফেলতে পারতাম, হু হ্যাভ ডান দিস। বুঝতে পারছেন না কথাটা? যে আমি জানি, কি জানি? হু হ্যাভ ডান দিস। তাহলে এই টোটালটা কিন্তু অবজেক্ট। অবজেক্ট হিসাবে এটা যেহেতু নাউন, তাহলে এটা কি হতে পারে বলো তো? তিনটা চারটা জিনিস একসাথে, এইটা হবে নাউন ক্লজ। ক্লজ কেন? কারণ এর ভিতরে দেখো এই যে ডান ভার্ব আছে, এটা মাথায় রাখতে হবে যে একটা মূল ভার্ব ধরনের যদি থাকে ওর ভিতরে, বা কোনো একটা ফাইনাইট ভার্ব যদি থাকে, আলাদা কোনো কোনো সেন্টেন্স ধরে, তাহলে সেটা কি হবে? ক্লজ। মানে একই জিনিস আমি তোমাকে যা পড়ালাম এখনই, পার্টস অফ স্পিচের ক্ষেত্রে পার্টস অফ স্পিচ তো আছেই, সাথে সাথে ক্লজ আর ফ্রেজের মধ্যে এইটাই পার্থক্য, যে ফ্রেজে তোমাকে তিনটা চারটা জিনিস একসাথে থাকবে, কিন্তু তার মধ্যে কোনো ভার্ব থাকবে না, মূল ভার্ব ধরনের ফাইনাইট ভার্ব থাকবে না। ক্লজের মধ্যে এই ভার্ব গুলো থাকবে। পরবর্তীতে আমরা আরো অনেকগুলো মানে উদাহরণ পড়বো। উদাহরণ, তোমাদের মেইন কথা হলো প্র্যাকটিস করতে হবে, শুধু কিন্তু বেসিক থিওরি শিখলে হবে না, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আমরা যখন উদাহরণ পড়বো, এই ভিডিওগুলো দেখে পরবর্তীতে যখন উদাহরণ পড়বো, এটা বোঝার চেষ্টা করব, তখন কিন্তু আরো বিস্তারিত আরো সহজভাবে বুঝতে পারবো। যাই হোক, এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলোতে, পরবর্তী সিরিজগুলোতে আমরা আরো বিস্তারিত বোঝানোর চেষ্টা করব উদাহরণ সহকারে, প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ নিয়ে। তো সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।